নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন প্রফুল্ল রায় রচিত একটি ছোট গল্প, ফিরে এলাম। শ্রাবণ মাস, সেই ভোর থেকেই কালো কালো মেঘগুলি ভাসমান আদিম পশুর মতো আকাশময় হানা দিয়ে ফিরছিল। মন্থরগামী উত্তরে বাতাস, বিদ্যুতের হানাহানি, আয়োজনে কোথাও কোনো ত্রুটি ছিল না। আকাশের দিকে তাকিয়ে তখনই বোঝা গিয়েছিল বর্ষার এই দিনটা বড় বেশি আত্মসচেতন, বড় বেশি প্রমত্ত। তার রীতিনীতি মতিগতি সবই দুরন্ত দুঃসহ ঢলের দিকে। সব জেনেও সব বুঝেও সেই ভোরে সুলতাকে নিয়ে শ্যামবাজারের বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। না বেরিয়ে আমার সামনে বা পেছনে দ্বিতীয় পথ ছিল না। শ্যামবাজার থেকে প্রথমে আমরা এসেছিলাম হাওড়া স্টেশনে, সেখান থেকে ট্রেনে বর্ধমান থেকে যখন পয়রাগঞ্জের শেষ বাসটা ধরেছিলাম তখন দুপুর আর নেই। বর্ষার মেঘাচ্ছন্ন দিনটা বিকেলের মুখোমুখি এসে থমকেছিল যেন। সেই বাসেই এখনও চলেছি। বর্ধমানের শহরতলি পেরিয়ে কিছুক্ষণ দক্ষিণে ছুটে গাড়িটা একসময় পশ্চিমগামী হয়েছে। দিনটাও বিকেলের আগের সেই মুহূর্তে থেমে নেই। বিকেল এবং সন্ধে ঊর্ধ্বশ্বাসে পার হয়ে রাত্রিটাকে ত্বরান্বিত করতে ছুটেছে। আর সমস্ত দিন ধরে আবহাওয়াটা যার জন্য তৈরি হচ্ছিল, সন্ধে নামার সঙ্গে সঙ্গে তাও শুরু হয়ে গেছে। প্রথমে ঝিরঝির করে, থেমে থেমে, ফোঁটায় ফোঁটায়, পরে অবিশ্রান্ত প্রবল ধারায়। বৃষ্টিটা সমানে চলছে। বাস যত এগোচ্ছে মত্ততা ততই বাড়ছে। আকাশজোড়া বিরাট মৃদঙ্গটায় গুরু গুরু ঘা পড়ছে। পৃথিবীর আত্মাকে বিদীর্ণ করে বাজ পড়ে বিদ্যুৎ ঝলকে যায়। আর এদের সঙ্গে উত্তরে বাতাসের একটা চুক্তি হয়ে গেছে যেন। পশ্চিমবাংলার এই প্রান্তটাকে রসাতলে পৌঁছে না দেওয়া পর্যন্ত তাদের স্বস্তি নেই। বৃষ্টি শুরু হবার সঙ্গে সঙ্গে বাসের জানালাগুলো ঝপাঝপ বন্ধ হয়ে গিয়েছিল। যতক্ষণ সেগুলো খোলা ছিল নিরাসক্ত শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়েছিলাম। সুলতা আমার বিপরীত প্রান্তের লেডিস সিটে বসেছিল। তার চোখ দুটিও ছিল আমার মতোই বাইরের দিকে ফেরানো। বাইরে কোনো বিস্ময়ই ছিল না, শুধু যোজন যোজন রুক্ষ রক্তাভ মাঠ, আর মাঝে মাঝে দিগন্তের ওপার থেকে অস্বাভাবিক লম্বা তালের গাছগুলি ইতস্তত মাথা তুলে রয়েছে। সুলতা এবং আমি এতক্ষণ এই শোভা দিকেই কাটিয়ে দিয়েছি, অথচ ভুল করেও পরস্পরের দিকে তাকাইনি। শুধু কি পয়রাগঞ্জের এই বাসে শ্যামবাজার থেকেই আমরা কেউ কারোর দিকে তাকাচ্ছি না, এমনকি একটা কথাও হয়নি আমাদের মধ্যে। জানালাগুলি বন্ধ হতে নিতান্ত নিরুপায় হয়ে দৃষ্টিটাকে ভেতরে ফিরিয়ে আনতে হয়েছিল। কিন্তু বাইরের মতোই বাসের ভেতরটা বিস্ময় বর্জিত। যাত্রী প্রায় নেই বললেই চলে। 10-12টি লোক এখানে সেখানে বিক্ষিপ্তভাবে বসেছিল। নেহাতি চাষি শ্রেণীর গেঁয়ো মানুষ। আচ্ছাদন বলতে চিটচিটে খাটো ধুতি আর ফতুয়া। কারো কারো আবার ফতুয়াও নেই, খালি পা, একেবারে হাঁটু পর্যন্ত ধুলোয় ধূসর। চোখের দৃষ্টি কৌতূহল শূন্য সরল, অর্থাৎ আকর্ষণ করার মতো কিছুই নেই তাদের। অবশ্য একটি ব্যতিক্রম ছিল। আমার ঠিক ডান পাশে যে লোকটি বসে রয়েছে, পুরোপুরি নাগরিক পালিশ না থাকলেও সর্বাঙ্গে অমার্জিত গ্রাম্য ভাবটা নেই। গ্রাম এবং শহরের মাঝামাঝি একটা জায়গায় তার চেহারা, রুচি এবং পোশাক থমকানো। বয়সটা পৌরত্বের প্রান্ত ছুঁয়েছে। পর্যাপ্ত তেল ঢেলে মাথার কাঁচা পাকা দুর্বিনীত চুলগুলিকে বসে আনার চেষ্টাটি চোখে পড়ল। মাথার মাঝ বরাবর সিঁথি কেটে দুপাশে ঠেউ খেলানোর সকরুণ প্রয়াসটিও দৃষ্টি এড়াল না। মুখে দিন তিনেকে জমানো দাড়ি গোঁফ, একখানা ফর্সা ধুতি
আর গলাবন্ধ ফুল শার্ট পরনে, আর তাতেই এই খালি গায়ের দেশে সে রীতিমতো বিশিষ্ট এবং মর্যাদা সম্পন্ন হয়ে উঠেছে। এই আধা গ্রাম্য আধা শহরের লোকটার দিকে তাকিয়ে কৌতুকে বোধ করলাম। কিন্তু কতক্ষণ আর? আমার মতো শহরের পোশাককে এই বেশে এই রুচিতে অনন্তকাল তো আর আটকে রাখা যায় না। অতএব ঘুরতে ঘুরতে নিজের অজ্ঞাত স্বরে দৃষ্টিটা গিয়ে পড়ল আমার সঙ্গিনীর ওপর। সঙ্গিনী শব্দটা কানে আসতেই বুকের কোন এক অজ্ঞাত স্তরে চমক লাগলো যেন। কিন্তু চমক লাগলেই বা কি করা যাবে? সঙ্গিনী ছাড়া সুলতাকে আর কি বা ভাবতে পারি? এর চেয়ে যোগ্যতর শব্দ অন্তত আমার জানা নেই। অথচ এখনো সে আমার সমাজসম্মত স্ত্রী। আইনের দৃষ্টিতে বন্ধনটা ছিন্ন হয়নি। জানালা বন্ধ হতে সুলতা তার চোখ দুটিকে বাসের ভেতর ফিরিয়ে এনেছিল। এখন সামনের দিকে তাকিয়ে রয়েছে সে। মফস্বলে বাসে যেমন থাকে, যথেচ্ছ বানানে কিছু কিছু সারগর্ভ নীতিকথা এখানে ওখানে লেখা রয়েছে। তারই একটার দিকে সুলতার দৃষ্টি নিবদ্ধ। তাকিয়েই রয়েছে সে। চোখে কিন্তু কোনো ভাবের খেলাই খেলছে না। আমার সিট থেকে সুলতার মুখ নির্ভুল দেখতে পাচ্ছি। কোথাও কোনো অস্পষ্টতা নেই। মাথার ঘোমটা খসে গেছে। বিশাল খোঁপাটা, দুটি পাতলা ঠোঁট, প্রতিমার মতো দীর্ঘ চোখ, ভ্রুযুগল, ফর্সা রক্তাভ মুখ এবং গালের সেই কালো তিলটি পর্যন্ত আমার দৃষ্টি সর্বত্র বিচরণ করছে। এই মুখটার দিকে তাকিয়ে আগে কতবার আত্মবিস্মৃত হয়ে পড়েছি, কিন্তু এই মুহূর্তে প্রাণের অতল থেকে কোনো উচ্ছ্বাসে উতলে উঠছে না, বরং অসহ্য এক অনুভূতি আর তিক্ত বিতৃষ্ণায় সমস্ত চেতনা আচ্ছন্ন হয়ে যাচ্ছে। সুলতা যেখানে বসেছিল তার পাশে খানিকটা জায়গা খালি পড়ে রয়েছে। স্বামিত্বের স্বাভাবিক অধিকারে অনাসেই সেখানে বসতে পারতাম। বসাই উচিত ছিল, কিন্তু পারিনি। সুলতার আমার মধ্যে দুর্লঙ্ঘ একটা দেওয়াল রয়েছে, সেটা পার হওয়া আমার সাধ্যের বাইরে। বাসের সংক্ষিপ্ত পরিসরে প্রায় নাগালের মধ্যে সে বসে আছে। হাত বাড়ালেই তাকে ছোঁয়া যায়। তবু মনে হচ্ছে জীবনের দুই প্রান্তে, দুই বিপরীত মেরুতে আমরা রয়েছি। মাঝখানে অসহনীয় দূরত্বটা কিছুতেই অতিক্রম করা সম্ভব হবে না। অথচ আমাদের বিয়েটা ছিল নিতান্তই ভালোবাসার। আমরা ব্রাহ্মণ, সুলতারা কায়স্থ। সবর্ণ না হলেও সুলতার বা আমার কারো বাড়ি থেকেই বাধা আসেনি। দ্বিধামুক্ত প্রসন্ন মনেই অভিভাবকরা আমাদের আশীর্বাদ করেছিলেন। সবই ছিল আমাদের সপক্ষে। তবু এই ভালোবাসার বিয়েটাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখা অসাধ্য হয়ে পড়ল। বিয়ের আগে আমাকে ঘিরে সুলতার এবং সুলতাকে ঘিরে আমার প্রাণে যা ছিল তা হলো আচ্ছন্নতা আর দুরন্ত উচ্ছ্বাসের সব ভাসানো একটা ঢল। সুলতার আমি একই বছরে পোস্ট গ্রাজুয়েটে ভর্তি হয়েছিলাম। একই বছরে MA পাশ করেছি। সাবজেক্ট ছিল দুজনেরই অভিন্ন, ইকোনমিক্স। ছাত্রী হিসেবে সুলতা খুবই ভালো, প্রায় অসাধারণের পর্যায়ে পড়ে। MA-তে ফার্স্ট ক্লাস পেয়েছিল। ছাত্র হিসেবে আমার কিন্তু কোনো দীপ্তি ছিল না। আমি ছিলাম নিতান্তই গড্ডালিকা প্রবাহের। তবু আকর্ষণ করার মতো আমারও কোনো কোনো দিক ছিল। আমি সুদর্শন, সুপুরুষ, তারপর ভালো স্পোর্টসম্যান। পরস্পরকে দেখে আমরা মুগ্ধ, বিস্মিত ও চমৎকৃত হয়েছিলাম এবং MA পাশ করার 4 বছর পর আমাদের বিয়েও হলো। আশ্চর্য, প্রাক বিবাহ যুগের সেই বিস্ময়বোধ, মুগ্ধতাবোধ বিয়ের পর মাত্র 1টা বছর অটুট ছিল। দ্বিতীয় বছরে এসেই সব স্রোত, সব ঢল থমকে গিয়েছিল যেন।
দুটো মহাযুদ্ধ এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের সমস্ত প্রলোভন উপেক্ষা করে আমাদের পরিবারটা এখনও যৌথই রয়েছে। 3 কাকা কাকিমারা, 2 জ্যাঠা জ্যাঠাইমারা, বাবা মা আর খুড়তুতো ভাই বোনদের নিয়ে আমাদের বিরাট মিলিত সংসার। বিয়ের বছরখানেক পরে সুলতা বলল, নতুন বাড়ি ভাড়া করো। তোমাদের এ বাড়িতে এত লোকের হট্টগোলের মধ্যে আমার ভালো লাগে না। সুলতার স্বভাব আমার অজানা নয়। সে নির্জনতা প্রিয়, একান্ত নিভৃতে বসে চুপচাপ পড়াশোনা করতে ভালোবাসে। তবু তার কথাগুলো আমাদের যৌথ পরিবারে বিচিত্রই বটে। অনভ্যস্ত কানে কেমন যেন বেসুরো ঠেকল। প্রায় স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, উত্তর দিতে পারিনি। কিন্তু উত্তর না দিয়ে পালাবো কোথায়? বাড়ি বাড়ি করে আমার প্রাণান্ত করে ফেলল সুলতা। অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বললাম, 1 বছর আমাদের বিয়ে হয়েছে, এর মধ্যে কি পাগলামি শুরু করলে? এ কথা বাবা কাকাদের কানে গেলে কি ভাববেন বলো তো? বাবা কাকাদের খুব ভয় তোমার? বেশ, আমি তাদের বলছি। আশ্চর্য, সুলতা যা বলল তাই করল। সব শুনে বাবা, 3 কাকা এবং জ্যাঠামশাইরা প্রথমটা বিমূঢ় হয়ে গিয়েছিলেন। এ ছিল তাদের পক্ষে অভাবিত, অপ্রত্যাশিত। বিমূঢ়তা কাটলে বিচক্ষণ এবং দূরদর্শী বড় জ্যাঠামশাই বলেছিলেন, তোমার যখন এখানে থাকার ইচ্ছে নয় তখন আলাদা ব্যবস্থাই করো। আলাদা ব্যবস্থাই হলো আজন্মের অভ্যস্ত পরিবেশ আর পরিচিত মানুষগুলোকে ছেড়ে শোভাবাজারে 2.5 কামরা ফ্ল্যাটে 1 সপ্তাহের মধ্যে চলে গেলাম। ঈশানপুরে তখনই মেঘ জমেছিল। কে জানতো সেই মেঘে এমন একটা প্রলয় লুকিয়ে আছে। শোভাবাজারে এসে সুলতা চরিত্রের নতুন নতুন দিকের দরজাগুলি একে একে খুলে যেতে লাগলো। আমার স্বভাবটা আশৈশব বহির্মুখী। 1 মুহূর্ত যে স্থির হয়ে ঘরে বসে থাকবো এ আমার পক্ষে অকল্পনীয়। খেলাধুলা নিয়েই এতকাল থেকেছি, আর সুযোগ পেলেই কলকাতার ছকবাঁধা নাগরিক জীবন থেকে ঊর্ধ্বশ্বাসে পালিয়েছি। লম্বা ছুটিতে কাশী, দ্বারকা, গোয়া, আর্যাবর্ত কি দাক্ষিণাত্যে পাড়ি জমিয়েছি। আর সপ্তাহান্তে রবিবারের যে ছুটিটা মেলে সেটাকেও এমনি এমনি ছেড়ে দিতাম না। শহরতলির বাস ধরে বাধা বন্ধনহীন প্রকৃতির মাঝখানে গিয়ে দাঁড়াতাম। আর অন্য সব দিনগুলি অফিস ছুটির পর বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিয়ে অনেক রাতে বাড়ি ফিরতাম। শোভাবাজারে এসে সুলতা বলল, এসব চলবে না। তোমার অফিস থেকে শোভাবাজার আসতে 1/2 ঘন্টা, আরও 1/2 ঘন্টা বেশি দিলাম। 5টায় তোমার ছুটি, 6টার মধ্যে চলে আসবে। প্রথম ভাবতাম সে একা একা থাকে, মুখ বুজে সারাদিন কাটানো সত্যিই কষ্টকর। কাজে সুলতার নিঃসঙ্গতা দূর করতে বন্ধু বান্ধব, আড্ডা, ভ্রমণ সবই ছাড়লাম। বন্ধুরা পরিহাসের ছলে বলতো, বিয়ে করে স্তৈন্য হয়ে গেলে হে, একেবারে স্ত্রী শাসিত, স্ত্রী পালিত ভীরু প্রাণী। তাদের রসিকতা উপেক্ষাই করতাম। কিন্তু ধীরে ধীরে আমার অজ্ঞাতসারে একটার পর একটা শক্ত বেরি কখন যে সুলতা পরিয়ে দিয়েছিল বুঝতে পারিনি। পায়ে টান পড়ার সঙ্গে সঙ্গে নিজের দিকে চোখ ফেলে দেখলাম প্রতি মাসের শেষে মাইনের সম্পূর্ণ টাকাটাই সুলতার হাতে তুলে দিচ্ছি। সিগারেট খাওয়া, ট্রাম ভাড়া, দাড়ি কামানোর ব্লেড, এমনই টুকিটাকি দৈনন্দিন হাত খরচের জন্য তার কাছে হাত পাততে হয়। শখ বলতে আমার ছিল মাঝে মাঝে সিনেমা দেখা। সিনেমা সুলতার অসহ্য, অতএব আমাকে তা বর্জন করতে হয়েছে। মাংসে তার রুচি নেই, সুতরাং আমাকেও সে ব্যাপারে নিষ্প্রিয় হতে হয়েছে। অর্থাৎ আমার স্বাধীনতা, অস্তিত্ব, রুচি, আহার বিহার সমস্ত কিছুই আমার অজান্তে একে একে গ্রাস করে ফেলেছে সুলতা। আমার চলাফেরা, ওঠা বসা সবই তার নির্দেশে, তার ইচ্ছে।
অফিসের সময়টুকু ছাড়া সমস্ত দিনই আমাকে বাড়িতে আটকে রাখে সুলতা। কপত কপতির মতো সর্বক্ষণ যে আমরা গুঞ্জন করি তা নয়, বরং বিপরীত ব্যাপারটাই ঘটে। সুলতা এমনিতেই স্বল্পভাষিনী, তার উপর কি একটা রিসার্চ ওয়ার্ক নিয়ে মেতেছে। আমার সঙ্গে কথা বলার অবকাশটুকু পর্যন্ত তার নেই। কাজের জন্য লোক রেখে দিয়েছি, তাদের কেউ রাঁধে, কেউ বাজারে যায়, ঘর পরিষ্কার করে। অফিস যাওয়ার সময় ঠাকুর চাকরদের হাতে খেয়েই যেতে হয়। বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ছাত্রীটি তার গবেষণায় এতই মত্ত যে সে সময়টা পর্যন্ত এসে বসে না। ওদিকে সারাদিন বাড়িতে বসে থাকা আমার মতো বহির্মুখী একটি মানুষের পক্ষে অসহ্য ব্যাপার। খাঁচায় আবদ্ধ পাখির মতো তাই অবিরত ছটপট করি আর ভাবি, আমার দুরন্ত উড়ু উড়ু স্বভাব দেখে যদি মুগ্ধই হয়েছিল সুলতা, তবে এমন করে ঘরে আটকালো কেন? যাই হোক, নিজের সম্বন্ধে সচেতন হতেই চমকে উঠলাম। আমি কোথায় এসে ঠেকেছি? একেবারে বংশোদ্ভূত কৃতদাস হয়ে গেছি যে। সচেতন হবার সঙ্গে সঙ্গে একে একে পায়ে বেড়িগুলো ভাঙতে শুরু করলাম। প্রথমে শুরু হলো অফিস থেকে বাড়ি ফেরা দিয়ে। ছুটি হলেই আগে ঊর্ধ্বশ্বাসে শোভাবাজারে টামে উঠতাম। একদিন আর উঠলাম না, তার বদলে বন্ধুদের সঙ্গে বিয়ের আগের মতো চুটিয়ে আড্ডা দিলাম। বাড়ি যখন ফিরলাম রাত 10টা। ফিরতেই ভুরু দুটো কুঁচকে গেল সুলতার। বিরক্ত অসন্তুষ্ট স্বরে বলল, এত দেরি হলো যে? উত্তর দিলাম না, কিন্তু তাতেই কি নিস্তার আছে? জবাবদিহির জন্য ক্ষিপ্ত হয়ে উঠল সুলতা। অগত্যা বললাম, বন্ধুদের সঙ্গে খানিকটা গল্প টল্প করে এলাম, তাই। বন্ধুদের সঙ্গে 10টা পর্যন্ত আড্ডা মেরে এলে, আর এদিকে আমি যে একা একা আছি সে হুঁশ নেই? একা একা তোমাকে থাকতে কে বলেছে? দরকার হলে তুমিও খানিকটা বেরিয়ে আসতে পারো। তাছাড়া কি? আমি চাইনি, তবু কথাগুলো ফস করে মুখ থেকে বেরিয়ে এলো। রোজই যে পরিমরি করে অফিস থেকে ছুটে এসে তোমাকে আকলাতে হবে এমন দাসখত লিখে দিইনি। কি কি বললে? প্রায় চিৎকার করে উঠল সুলতা। যা বলেছি তা তো শুনেইছ। হাত থেকে তীর বেরিয়ে গেছে, তাকে আর ফেরাবার চেষ্টা করলাম না। সুলতা কিছু বলতেই ভুলে গেল বুঝি। একেবারে স্তব্ধ হয়ে গেছে সে। এরপর নিয়মিত রাত করেই বাড়ি ফিরতে লাগলাম। বন্ধুরা বলল, ব্রেভ হো, এই না হলে পুরুষ সিংহ। মনে আছে সেই মাসের মাইনেটা আর সুলতাকে দিলাম না। 1 তারিখে সে যখন হাত পাতল, বললাম, ব্যাংকে টাকাটা জমা করে দিয়েছি। সুলতা বিস্মিত হলো। আমাকে না জানিয়ে তোমার তো ব্যাংকে টাকা পাঠাবার কথা নয়। তাছাড়া সারা মাস সংসার চলবে কি করে? সংসার চালানোর দায়িত্ব আমার, সেজন্য তোমায় চিন্তা করতে হবে না। স্থির দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল সুলতা। বলল, তুমি আমায় টাকা দিয়ে অবিশ্বাস করো? বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়। সুলতা চেয়েছিল স্বজন বন্ধুদের কাছ থেকে আমাকে ছিনিয়ে নেবে। শুধু কি তাই, আমার রুচি, স্বাধীনতা, সত্তা সব আত্মসাৎ করে নিজের পছন্দের ছাঁচে ঢালাই করে ফেলবে। আসল কথা, যত দূর বুঝেছি সুলতা কর্তৃত্ব লোভী। আদিম কোনো স্ত্রী শাসিত সমাজ থেকে মাঝখানে কয়েকটা শতাব্দী এক লাফে পার হয়ে সোজা একালে চলে এসেছে। আমাকে নিয়ে তার যে সাম্রাজ্য, সেখানে তার প্রভুত্ব হবে নিরঙ্কুশ। এই ইচ্ছাই ছিল সুলতার। হয়তো এটাই ছিল তার ভালোবাসার প্রকাশ। কিন্তু আমার মধ্যে বিপরীত একটি মানুষ রয়েছে। সেই দুর্বিনীত মানুষটা সজ্ঞানে আত্মসমর্পণ করতে জানে না। সুলতার মনোভাব বোঝার সঙ্গে সঙ্গে সে বিচলিত হয়ে পড়েছে এবং একটি একটি করে তার খোয়ানো স্বাধীনতা
সবলে ফিরিয়ে নিতে শুরু করেছে। তাকে দুর্দম নেশায় সে পেয়ে গেছে যেন। সুলতা চিৎকার করে উঠল, কি চুপ করে রইলে যে? আমি উত্তর দিলাম না। কি উত্তরই বা দেব? সুলতা এবার তার শিক্ষা দীক্ষা সুরুচি সব বিস্মৃত হয়ে উন্মাদের মতো চেঁচাতে লাগলো, বুঝেছি বুঝেছি। এর দিন কয়েক পর শোভাবাজারের ফ্ল্যাট ছেড়ে যৌথ সংসারে ফিরে এলাম। সুলতা আসতে চায়নি, বলেছে ওখান থেকে আমি ব্যবস্থা করে চলে এসেছি, ফিরে যাওয়াটা আমার পক্ষে খুবই অপমানের হবে। আপাত দৃষ্টিতে ঘটনাগুলো সাংঘাতিক নয়, নিতান্তই তুচ্ছ, কিন্তু এই তুচ্ছতার মধ্যে বিস্ফোরক ঠাসা ছিল। প্রথম যেদিন সুলতাকে অগ্রাহ্য করে অফিস থেকে অনেক রাতে বাড়ি ফিরেছিলাম, সেদিন থেকে সুলতা আর আমার মধ্যে একটা অদৃশ্য দেওয়াল মাথা তুলেছিল। সে দেওয়ালটা ক্রমাগত উঁচু হতে লাগলো। বুঝতে পারছিলাম এ বাড়ি ফিরে আসাটা সুলতার মনোপুত হয়নি। একটা বিষাক্ত আক্রোশ সাপের মতো তার মধ্যে কুণ্ডলি পাকাচ্ছিল। সে ফুল ছিল, ভেতরে ভেতরে ফোঁস ছিল এবং আমাকে আক্রমণ করার জন্য ধীরে ধীরে প্রস্তুত হচ্ছিল। তারই ভূমিকা হিসেবে আমার সঙ্গ ত্যাগ করেছিল। কথাবার্তা কদাচিৎ হতো। রাতেও এক ঘরে আমার সঙ্গে থাকতো না সুলতা। এদিকে আমিও প্রবল স্রোতে ভেসে যেতে আরম্ভ করলাম। বন্ধু বান্ধব, ক্লাব, আড্ডা সবাই একসঙ্গে হাত বাড়িয়ে বাইরের দিকে আমাকে টেনে নিয়ে গেল। বিয়ের আগের আকর্ষণ, মুগ্ধতা কিছুই আমাদের মধ্যে অবশিষ্ট ছিল না। এভাবে মাসখানেক চলার পর হঠাৎ একদিন আমার সামনে এসে দাঁড়ালো সুলতা। অফিস ছুটির পর আড্ডা টাড্ডা দিয়ে অনেক রাতে সবেমাত্র বাড়ি ফিরেছি। শানিত চোখে আমার দিকে তাকিয়ে সুলতা বলল, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? কেন আমাকে উপেক্ষা করছো? বললাম, উপেক্ষা নয়তো কি? দয়া করে খেতে দিচ্ছ তাই খাচ্ছি, পড়তে দিচ্ছ পড়ছি, নইলে একবারও আমার খোঁজ নাও কি? মানসিক কি অবস্থায় আমার দিন কাটছে তার খোঁজ রাখো কি? একটা দাসী মাদের সঙ্গে আমার তফাৎটা কি? বলো বলো। মনটা যে কারণেই হোক ভালো ছিল। ভেবেছিলাম রুবড়ো হব না। স্বেচ্ছায় সুলতার হাত যখন কাছেই এসেছে তাকে বোঝাবো এবং সামান্য কিছু স্বাধীনতা তার হাতে তুলে দিয়ে সন্ধি করে নেব। কিন্তু আমি কিছু বলার আগে হিংস্র গলায় সুলতা চেঁচিয়ে উঠল, জানি কেন তুমি আমার সঙ্গে এরকম করছো। কেন? নিশ্চয়ই আর কেউ জুটেছে, তাকে নিয়ে বেলেল্লাগিরি করছো। আমার দিকে তাকাবার সময় কোথায় তোমার? অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে। কাজে স্তম্ভিত হয়ে গেলাম। এমন একটা কথা যে সুলতার মতো শিক্ষিতা মেয়ের মুখ দিয়ে বেরোতে পারে, এ ছিল আমার কল্পনার বাইরে। মুহূর্তে সব সদিচ্ছা বাষ্প হয়ে গেল। মাথার মধ্যে কোনো একটা বারুদের স্তূপে আগুন লাগলো যেন। উন্মত্তের মতো বলে উঠলাম, ঠিকই বলেছ, তোমার দিকে তাকাবার আছে কি? কুৎসিত কদর্য মন। কথাটা শেষ করতে পারলাম না। তার আগেই গ্রাম্য মেয়ের মতো ডুগরে কেঁদে উঠল সুলতা এবং আমার চরিত্রে পৃথিবীর সবটুকু কালি ঢেলে দিয়ে তীব্র তীক্ষ্ণ প্রখর স্বরে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। এরপর থেকে বাড়িতে থাকাই দুরূহ হয়ে উঠল। এক এক সময় ইচ্ছে হতো সুলতার ভুল ভাঙিয়ে দিয়ে বিয়ের আগে সেই মুগ্ধতা আর বিস্ময়ের মধ্যে আবার ফিরে যাই, কিন্তু ফেরার আর উপায় ছিল না। আমাকে একেবারেই সহ্য করতে পারত না সে। দেখা মাত্র ক্ষেপে উঠত, কাঁদত, চিৎকার করত। কিছু বলার অবকাশই পেতাম না। তাছাড়া মানুষ হিসেবে আমি খুবই অসহিষ্ণু প্রকৃতির। ধৈর্য প্রায় নেই বললেই হয়। সুলতা কিছু বললেই উত্তেজিত হয়ে উঠতাম।
তিক্ততাটা শেষ পর্যন্ত শীর্ষ বিন্দুতে এসে পৌঁছল। তারই পরিণতি স্বরূপ কাল রাতে সুলতা এসে বলল, এভাবে এখানে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে, আর নোংরামি বাড়িয়ে লাভ নেই, কালই আমাকে পয়ারগঞ্জে দিয়ে এসো। সুলতার ইচ্ছা এবং জেদ অনুযায়ী তাকে নিয়ে আজ সকালে পয়ারগঞ্জ রওনা হয়েছি। সুলতার বাবা রিটায়ার করার পর সেখানে বাড়ি করে চাষবাস আর বিরাট ফুল ফলের বাগান নিয়ে আছেন। পয়ারগঞ্জে আমার যাবার ইচ্ছে ছিল না। কাকা, বাবা, জ্যাঠামশাই, খুড়তুতো, জ্যাঠতুতো এবং নিজের ভাইরা সবাইকে বলেছিলাম সুলতাকে তার বাবার কাছে দিয়ে আসতে, কিন্তু এই অপ্রীতিকর অবাঞ্ছিত দায়িত্বটা কেউ নিতে চায়নি, কৌশলে এড়িয়ে গেছে। অগত্যা আমাকেই বেরোতে হয়েছে। আমার বিশ্বাস পয়ারগঞ্জ থেকে আর কোনো দিন সুলতা আমার কাছে ফিরবে না। ভাবনাটা বেশি দূর এগোয় না, আচমকা প্রচণ্ড ঝাঁকানি দিয়ে পয়ারগঞ্জের লাস্ট বাস থেমে গেল। বাইরে দুর্যোগটা প্রমত্ত হয়ে উঠেছে। মনে হচ্ছে বর্ষার এই রাত্রিটা পৃথিবীর আদিম শৈশবে একটা ভয়াবহ প্রলয়ের মধ্যে ফিরে গেছে। প্যাসেঞ্জারদের মধ্যে সন্ত্রস্ত গুঞ্জন উঠল, ব্যাপার কি, বাস হিসেবে এভাবে দাঁড়িয়ে পড়ল যে? ড্রাইভার লোকটি রসিক, কিছুক্ষণ স্টিয়ারিং ধরে টানাটানি করল, তারপর সগৌরবে ঘোষণা করল, গাড়ি আর যাবে না, সালার হার্ট ফেল করেছে। বলে কি? শোনামাত্র চকিত হয়ে উঠলাম। এরপর আর কোনো বাসও নেই যে সেটা করে পয়ারগঞ্জ পৌঁছতে পারবো। আকাশে মেঘ দেখেও হঠকারিতার বশে বেরিয়ে পড়েছিলাম। তবে কি নিদারুণ দুর্যোগের মধ্যে এই রাস্তায় বসে বসেই নিশি পালন করতে হবে? একে একে যাত্রীদের অনেকেই সেই ঝড় বৃষ্টির মধ্যে নেমে গেল। কোথায় গেল জানি না, রসাতলেই কিনা কে বলবে। আমার পাশে সেই আধা গ্রাম্য আধা শহুরে লোকটা কন্ট্রাক্টরের উদ্দেশ্যে বলে উঠল, কোথায় সে ঠেকলাম হে? তালডাঙ্গার কাছাকাছি, কন্ট্রাক্টর জবাব দিল। ঘরের কাছে এসে কল বিগড়ল, সালার বৃষ্টি যা আরম্ভ হয়েছে এতে থামবে বলে মনে হচ্ছে না। কতক্ষণ আর বসে রইব, তার চাইতে ভিজেই চলে যাই। বলতে বলতে আমার দিকে ফিরল লোকটা। নাকি বলেন? লক্ষ্য করিনি। সেই বর্ধমান থেকেই সে বারবার আমাকে আর সুলতাকে দেখছিল। বুঝিবা তার চোখে কিছু কৌতূহলের খেলা ছিল। তার কথায় কি উত্তর দেব বুঝতে পারলাম না, শুধু তাকিয়ে রইলাম। লোকটা আবার বলল, এদিকের লোক নন তাই না? বললাম, হ্যাঁ, কলকাতা থেকে আসছি, পয়ারগঞ্জে যাচ্ছিলাম, কিন্তু এখন কি যে করব? আমার চোখে মুখে এবং গলার স্বরে অসহায়তা ছিল। লোকটা এক মুহূর্ত কি ভাবল, তারপর বলল, অপরাধ যদি না নেন একটা কথা কইব। শুধু শুধু বাসে বসে সারা রাত কষ্ট পোয়াবেন কেন? তার চাইতে আমার বাড়িতে আজকে রাতটা কাটিয়ে দেবেন, চলুন, কাল সকালে পয়ারগঞ্জে যাবেন। প্রস্তাবটা লোভনীয়, আবার কিছু সংশয়ও আছে। একটা অপরিচিত লোকের সঙ্গে যাওয়া উচিত হবে কি হবে না বুঝতে পারছি না। খানিকটা ইতস্তত করে বললাম, কিন্তু নয়, আসেন দিকে। আমার দ্বিধা মানল না লোকটা। বৃষ্টি একটু কমলে প্রায় জোর করেই সুলতা আর আমাকে নিয়ে বাস থেকে নেমে পড়ল। যেদিকে যতদূর দৃষ্টি যায় সীমাহীন অন্ধকার, তার মধ্যে পথ খুঁজে খুঁজে সে এগোতে থাকল। লোকটা যেন অমোঘ নিয়তি, অন্ধের মতো তাকে অনুসরণ করতে লাগলাম। যেতে যেতে লোকটার সবটুকু পরিচয় পেয়ে গেলাম। নিজের সব দিকে সব দুয়ারি সে অনর্গল করে দিল। নাম তার ব্রজ,
জাতে সৎ চাষি, জীবিকা ব্যবসা। আশেপাশের গ্রামগুলি থেকে কাঁচা আনাজ জোগাড় করে বর্ধমানে নিয়ে যায়। সেখানে কলকাতার পাইকারদের কাছে মাল বিক্রি করে লাস্ট বাসের আগে তার বাড়ি ফেরা হয় না। বিয়ে করেছে 1.5 যুগের ওপর, কিন্তু ছেলেপুলে হয়নি। সেজন্য দুঃখ আছে, কিন্তু ক্ষোভ নেই। জগৎ সংসারে তারা 2টি প্রাণী, স্বামী আর স্ত্রী, এছাড়া কেউ নেই। ব্রজ বলতে লাগলো, আমরা দুজনকে নিয়ে আছি। আমায় ছাড়া ওর পৃথিবী আঁধার, ওকে ছাড়া আমারও একটা দিন চলে না। লোকে কি বলে জানেন? বলে আমরা নাকি চকাচকি। বেশ বলে, ভালো বলে। বেশ আছি দুটিতে, বড় শান্তিতে আছি। ভগবান আমাদের সব দিয়েছে। ভাবি ছেল্লাপুল্লার সাদটা যদি দিত, না, ও জিনিসটা নিয়ে লাড়াচাড়া এ জন্মে আর হলো না। সারাটা দিন তো বাড়ি থাকতে পারি না। একটা ছেলাকে মেয়ে যদি থাকতো, বউটার সুবিধে হতো। একা একা। শুনতে শুনতে একটা সুখী আনন্দময় সংসারের ছবি আমার সামনে ভেসে উঠেছিল। ব্রজ আগে আগে যাচ্ছিল, তার পেছনে পাশাপাশি সুলতা আর আমি। একবার সুলতার দিকে তাকালাম, কিন্তু না, অন্ধকারে মুখটা তার দুর্বোধ্যই রয়ে গেল। চলতে চলতে একসময় গলা নামিয়ে ফিসফিস করে ব্রজ বলল, জানেন, আপনাদের এই যে বাড়ি নিয়ে যাচ্ছি, তাতে আমার স্বার্থ আছে। সবিস্ময়ে বললাম, কীরকম? বুঝলেন কি না? কাল ভোরে মাল নিয়ে বার হয়েছি, আর আজ বাড়ি ফিরছি। পাইকারের সঙ্গে হিসাব নিয়ে একটা গোলমাল হয়েছিল, তাই কলকাতা যেতে হলো। যাবার আগে বউকে একটা খবর পর্যন্ত দিতে পারিনি। যাক, সে কথা। বের পর থেকে এমনটা তো আর কোনো দিন হয়নি। একটা পুরো রাত মেয়ে ছেলেকে ছেড়ে কোনো দিন রইনি। বুঝতেই পারছেন, বউটা রাগে ফুলে রয়েছে। আমাকে দেখলে তো রক্ষে রাখবে না। ভাবছি আপনাদের দিয়ে পয়লা ধাক্কাটা সামলাবো। ব্রজ এমনভাবে বলল যেন আমি তার বহুকালে পরিচিত বিশ্বস্ত শহীদ। কথাগুলো সুলতার মনে কি প্রতিক্রিয়া করছিল জানি না, তবে আমার প্রাণের গভীরে নিদারুণ আলোড়ন তুলেছে। শস্যহীন একটা মাঠ আর কিছু বন্ধা কাঁকুড়ে প্রান্তর পার হয়ে শেষ পর্যন্ত আমরা ব্রজর বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি আর কি, টিনের চাল, মাটির দেওয়ালে খান 2 ঘর, বারান্দা আর সামনের দিকে উঠোন। বৃষ্টিটা আরও কমে এসেছিল। উঠোন থেকে ব্রজ ডাকল, হেই গো, ওটা নিয়ে এসো দিকিন। এক ডাকেই হেরিকেন হাতে ঘর থেকে যে বারান্দায় বেরিয়ে এলো, তার বয়স এক রহস্য। 25 হতে পারে, 35 হওয়াও বিচিত্র নয়। 25 হোক, 30 হোক, 40 হোক, বয়স কিন্তু তার দেহের কোথাও নিজের ছায়া ফেলতে পারেনি। বেরিয়েই সে ঝাঁঝিয়ে উঠল, তোমার আক্কেলটা কি? বলতে বলতে ব্রজর পেছনে আমাদের দেখে হঠাৎ থতিয়ে গেল। তারপর জিভ কেটে আলঘমটা টেনে নিল। ব্রজ আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, যাক, পয়লা চোরটা যখন সামলেছি, তখন আর ভয় নেই। স্ত্রী সম্পর্কে তার ভয়টা যে অহেতুক এবং মধুর দাম্পত্য লীলারই একটা অংশ, তা বুঝতে অসুবিধা হলো না। এরপর আমরা ঘরের ভেতর গেলাম। বৃষ্টিতে ভিজে জামা কাপড় সপসপে হয়ে গেছে। আমাদের সঙ্গে দ্বিতীয় পোশাক ছিল না। অতএব ব্রজর দেওয়া শুকনো শাড়ি পরল সুলতা, আমি পরলাম ধুতি। ইতিমধ্যে চা করে ফেলেছে ব্রজর বউ। ঘরের মেঝেতে পাটি বিছিয়ে সুলতার আমাকে বসিয়েছে। সে এবং ব্রজ একটু দূরে চৌকাঠ ঘেঁষে মাটির ওপর বসেছে। চা খেতে খেতে
ব্রজের বউয়ের দিকে তাকিয়ে রয়েছি। প্রথম দর্শনে তার বয়সটা রহস্যময় মনে হয়েছিল। সেটা অকারণ নয়। সারা দেহে তার পর্যাপ্ত যৌবন। যৌবন তার শরীরে যেন ঋতুবিশেষের খেলা নয় যে এলাম, ফুটলাম, অবশেষে ঝরে গেলাম। যৌবনের সঙ্গে তার চিরকালের সম্পর্ক। রূপ কি আর, মাজা মাজা রংখানি, চোখ দুটি ছোটই, নাকটি ঈষৎ বোঁচা। রূপের হাটে যত ঘাটতি থাক, যৌবন তার সব ক্ষতি পূরণ করে দিয়েছে। ব্রজরাও চা নিয়ে বসেছিল। কাত হয়ে বসে চায়ের বাটিতে একটা চুমুক দিয়ে ব্রজের বউ বলে উঠল, আপনারাই বলেন দেখিন, চিন্তা হয় কি না? বলালেই কওয়ালেই পুরো একটা দিন লোকটা উদাও। আমি তো ভয়ই মরি। বুঝলাম ব্রজর সেই কলকাতা যাওয়ার প্রসঙ্গটা এবার উঠল। কিছু একটা বলতে যাচ্ছিলাম, তার আগেই খ্যাল খ্যাল করে হেসে উঠল ব্রজ। বলল, তোমাকে একটা সুযোগ করে দিলাম, সেটা কাজে লাগাতে পারলেনি। কিসের সুযোগ? ব্রজর বউ স্বামীর দিকে তাকালো। কিসের আবার? আমি বুড়োথুড়ো হয়ে গেছি, তুমি তো এখনো ডাঁটো যুবতীটিই হয়ে আছো। ভেবেছিলাম ফিরে এসে দেখব ছেলে চোখরা কাউকে জুটিয়ে ভেগেছ। আহা, কথার কি ছিরি, মুখেই শুধু। সত্যি যেদিন চলে যাব পিরানটা ফেটে যাবে। এত দেমাক? হ্যাঁ, এতই। বলেই আমাদের অস্তিত্ব সম্পূর্ণ বিস্মৃত হয়ে স্বামীর দিকে তীব্র কটাক্ষ হানল ব্রজর বউ। আর সেই কটাক্ষের মধ্যে জীবনের সবটুকু সুধাবুধি ছিল। তাদের রসিকতাগুলি নিতান্তই গ্রাম্য, তবু মহানগর থেকে অনেক অনেক দূরে বর্ধমানের অভ্যন্তরে এই গ্রামে, এই দুর্যোগের রাত্রিতে সেগুলো আমার মতো একজন বিচক্ষণ নাগরিককে প্রায় মুগ্ধই করে ফেলল। যাই হোক, ব্রজর বউ একসময় আমাদের সম্বন্ধে সচেতন হলো। ওই দেখো, নিজেদের নিয়েই মেতে রয়েছি, আপনারা এলেন, একটা কথাও এখনো পর্যন্ত কইনি। স্ত্রীলোকটি আশ্চর্য সাবলীলা, সংকোচিনা। তাড়াতাড়ি উঠে সুলতার পাশে এসে বসল সে। তারপর স্ত্রী সুলভ কৌতূহলে প্রশ্নের পর প্রশ্ন করে যেতে লাগলো। কোথা থেকে আসছি, ব্রজের সঙ্গে কিভাবে আলাপ, কোথায় যাব। যখন সে শুনল পয়ারগঞ্জে আমরা যাচ্ছি, জিজ্ঞেস করল, সেখানে কে আছে? সুলতা বলল, আমার বাবা। ও, বাপের বাড়ি যাওয়া হচ্ছে, তা কতদিন থাকবেন? সুলতা চকিত হয়ে উঠল। এমন একটা প্রশ্ন সে প্রত্যাশা করেনি। আমার দিকে একবার তাকিয়ে আস্তে আস্তে চোখ নামিয়ে নিল। অস্ফুট স্বরে বলল, দেখি কদিন থাকা হয়। কি একটু ভেবে ব্রজর বউ এবার বলল, কদিন বিয়ে হয়েছে? বছর আড়াই। ছেল্লা পুল্লা? সুলতা এবার মুখে কিছু বলল না, জোরে জোরে মাথা নাড়তে লাগলো। আরও কতক্ষণ প্রশ্নোত্তরের পালা চলত কে জানে। হঠাৎ ব্রজ বলে উঠল, এবার গল্প থামাও, ঢের রাত হয়েছে, রাধাবাড়ার ব্যবস্থা। ব্রজের বউ ব্যস্ত হয়ে উঠে পড়ল। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। চৌকাঠ পর্যন্ত গিয়ে ফিরে দাঁড়ালো সে। আমার চোখে চোখ রেখে বলল, রাঁধতে তো চলেছি, তা আপনারা? আমরা কি? ব্রজের বউ কি বলতে চায় বুঝতে পারলাম না। কইছিলাম কি, আপনারা কি জাত? ব্রাহ্মণ। তাহলে তো বিপদ হলো, আপনারা একটু কষ্ট করতে হবে। সব জোগাড় করে দিচ্ছি, রান্নাটা শুধু। বুঝলাম বিপদটা কোথায়। বললাম, তোমরাই রাঁধো, আমরা জাত মানি না। আমরা যে মানি। ব্রজর বউ হাসল।
তাহলে থাকবে, একটা তো রাত দেখতে দেখতে কেটে যাবে, রান্নার হাঙ্গামা করে আর দরকার নেই। তাই কখনো হয়? পেথম এলেন, আর কোনো দিন আসবেন কিনা কে জানে, ভিটে বসিয়ে উপসি রাখতে পারি। সেই রাত্রেই কোথা থেকে মাছ ডিম জোগাড় করে আনল ব্রজ। তার বউ নিপুণ ক্ষিপ্র হাতে সব ব্যবস্থা করে দিল এবং সুলতাকে টেনে নিয়ে রাঁধতে বসালো। সুলতা রাঁধছে, অভিজ্ঞতাটা নতুন বটে, চমকপ্রদ। কোনো দিন এর আগে তাকে উনুনের সামনে যেতে দেখেছি বলে মনে পড়ল না। বাধ্য মেয়ের মতো ব্রজর বউয়ের নির্দেশে রাঁধল সুলতা। তারপর আর কিছু তাকে বলতে হলো না। কি এক আত্মবিশ্বাসে করে আমাকে খেতে দিল, নিজে খেল। আশ্চর্য, রেঁধে খাওয়ানো তো দূরের কথা, এই সুলতা কোনো দিন আমার খাবার সময় কাছে এসে বসেনি পর্যন্ত। তবে কি পৌর দম্পতি তার চেতনায় ধীরে ধীরে সঞ্চারিত হয়ে গেছে? খাওয়া দাওয়ার পর দুজনে শুয়েতে গেলাম। ব্রজ বড় ঘরখানা আমাদের ছেড়ে দিয়েছিল। ব্রজর বউ পরিপাটি বিছানা পেতে মশারি টাঙিয়ে দিয়ে গেছে। সকালবেলা যে মন নিয়ে শ্যামবাজার থেকে বেরিয়েছিলাম, তার বিন্দুমাত্র যদি অবশিষ্ট থাকত, এই ঘরখানাকে যতুগৃহ ছাড়া ভাবতেই পারতাম না। কিন্তু ইতিমধ্যেই পৃথিবীর রং বুঝি বদলে গেছে। ঘরে ঢুকে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে সুলতা। বৃষ্টিটা কিছুক্ষণের জন্য থেমে আবার ক্ষেপে উঠেছে। কত কত কাল পর মনে হলো যুগ যুগান্ত পার হয়ে সুলতা আর আমি রাত কাটাবার জন্য একটি ঘরে আবার মিলিত হয়েছি। প্রথমটা কি করব ভেবে পেলাম না। কিছুক্ষণ বিছানায় বসে রইলাম। তারপর মাধ্যাকর্ষণের মতো দুর্বার এক টানে কখন যে সুলতার পাশে গিয়ে দাঁড়িয়েছি জানি না। খুব আস্তে ডাকলাম, সুলতা। জানালার বাইরে থেকে মুখ ফেরালো সে। বললাম, ব্রজরা চমৎকার মানুষ না? হ্যাঁ, নিজেদের নিয়ে দুটিতে বেশ আছে। খুব ভাব স্বামী স্ত্রীর, একজনের জন্যে আর একজনের। লক্ষ্য করলাম সুলতার ঠোঁট দুটো অসহ্য আবেগে থরথর করতে লাগলো। অস্থির গলা সে শুধু বলতে পারল, আমরা। তার কাঁধে সস্নেহ একটা হাত রেখে বললাম, হ্যাঁ হ্যাঁ, আমরাও। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। বাইরে দুর্যোগটা সমানে মাতামাতি করছে, করুক। ভেতরে সুলতা আর আমি পরস্পরের মধ্যে মগ্ন হয়ে গেলাম। বিয়ের আগে পরস্পরকে দেখে আমরা মুগ্ধ হয়েছি, বিস্মিত হয়েছি, চমৎকৃত হয়েছি, কিন্তু মগ্ন হইনি। কে জানতো পরস্পরের মগ্নতাই প্রেম? কে জানতো বর্ধমান জেলার এই দুর্গম অভ্যন্তরটা আমাদের জন্য ভালোবাসার নতুন পাঠ নিয়ে অপেক্ষা করছিল? পরের দিন ভোরেই আমরা বেরিয়ে পড়লাম। ব্রজ আর তার বউ একটা দিন থেকে যাবার জন্য খুব পীড়াপিড়ি করল। আমরা থাকলাম না। বাস রাস্তা পর্যন্ত ব্রজ আমাদের সঙ্গে সঙ্গে চলল। সেখানে গিয়ে রাস্তা পার হয়ে উল্টো দিকে গেলাম। একটু অবাক হয়ে ব্রজ বলল, ও কি, ওদিকে গেলেন কেন? পয়াগঞ্জের বাস তো এদিক থেকে ধরতে হবে। বললাম, পয়াগঞ্জ যাবার আর দরকার নেই, কলকাতাতেই আমাদের ফিরে যেতে হবে। কথাবার্তার মধ্যেই বাস এসে গেল। সুলতাকে নিয়ে উঠে পড়লাম। বিমূঢ়ের মতো ব্রজ দাঁড়িয়ে রইল। ব্রজ কি জানতো আমাদের মৃত বিস্মৃত আত্মাকে তারই বাড়িতে কাল রাতে ফিরে পেয়েছি? ফিরে এলাম গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন। তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।